গত ১ মাস ধরে যে ভাবনার এবং সামগ্রিক চেতনার এবং মানুষের জেগে ওঠার যে চিত্র আমরা দেখেছি, এবং পেশার মধ্যে আমরা ছাত্রদের, জুনিয়র ডাক্তারদের এবং সিনিয়র চিকিৎসকের প্রত্যেকের জেগে ওঠার যে চিত্র দেখেছি, রুখে দাঁড়ানোর যে চিত্র দেখেছি, তাতে আশা হয় যে এই পাঁক অচিরেই ক্লিয়ার হবে। এবং এই যে পাঁকের যে মানুষগুলো, অর্থাৎ যারা আজকে দাঁড়িয়ে এই যে পঙ্কিল পরিস্থিতি স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসা ক্ষেত্রে তৈরি করেছে, অবশ্যই অনেক বড় বৃত্তের স্নেহচ্ছায়ায়, আরো বড় করে যদি দেখেন বিভিন্ন সুকুমার বৃত্তির ক্ষেত্রে, শুধু স্বাস্থ্য নয়, স্বাস্থ্য তো একটা বৃত্তি, বিভিন্ন সুকুমার বৃত্তির ক্ষেত্রেই আমার মনে হয় আমরা খুব একটা লিন ফেজ যাকে বলে তার মধ্যে দিয়ে এ রাজ্যে যাচ্ছি। তো সেই সামগ্রিকভাবে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা ভাবাটা আমাদের অনেকের মধ্যেই অমূলক ছিল, আমরা যারা এই পেশার মধ্যে ছিলাম। এবং আমি তো খুব ২-৩ মাস আগে পর্যন্ত সরকারি চিকিৎসা আমার এই নিজের জীবনটুকু যতটুকু পারি ক্ষমতা অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি। আমরা যারা ছিলাম আমরা জানতাম যে এটা কিভাবে ভেতরে ভেতরে ক্ষইয়ে যাচ্ছে, একটা অদ্ভুত রকমের কর্কট রোগ একে গ্রাস করতে যাচ্ছে, এবং এটা ঘটারই ছিল। আজকে যে বিস্ফোরণ ঘটেছে, মানুষের চোখের সামনে এসে পড়েছে, সেটা কিন্তু বাড়ির মধ্যে নর্দমা তৈরি হতে 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 এক সময় যখন সেটা রাজপথে এসে দাঁড়ায়, তখন সেটা আমাদের সবার চোখে পড়ে। ঠিক সেই পরিস্থিতি তৈরি হয়েছে। কাজেই দুর্নীতির পাকে যে ডুবছে এবং ডুবেছে, এটা তো বটেই। কিন্তু আবারও বলছি যে আমাদের প্রত্যেককেই এখন সদর্থকভাবে ভাবতে হবে যে আজকে দাঁড়িয়ে যে সামগ্রিকভাবে আমরা জেগে ওঠার গান গাইছি, বেঁচে ওঠার গান গাইছি, একটা দুঃখজনক দুঃখবহ ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে একটা দুঃখবহ মৃত্যু কত মহান হয়ে আমাদের ধাক্কা দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে যে এই পাঁকটাকে তোমরা সবাই ক্লিয়ার করো। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের কিন্তু সামনের দিকে আলোর পথে চাইতেই হবে। এবং গতকাল রাত্রেও আমার মনে হয় সারা কলকাতা এবং দেশ এবং মহাদেশ সেই আলোর গানে গিয়েছে। এবং সেই জন্যই পাঁকের চর্চা, অর্থাৎ পাঁকের ডায়নামিক্স কি, সেইটার চর্চাটা আমাদের যতটা জারি রাখতে হবে। কারণ ঘৃণা তখনই জাগ্রত হয়, প্রতিবাদ তখনই জাগ্রত হয়, পরম ঘৃণার থেকেই প্রতিবাদ জাগ্রত হয়, ক্ষোভ জাগ্রত হয়। কাজে সেটা যেমন জাগানোর জন্য আমাদের জারি রাখতে হবে, আমাদের কিন্তু এখন সময় এসেছে যে নতুন করে ভাবনা চিন্তা করার, কি করে পাঁক পরিষ্কার করা যায়। বড় করে দেখতে গেলে দায় তো হচ্ছে যারা ব্যবস্থার পরিচালক তাদের। কাজে প্রশাসন, সরকার এর দায় এড়ায় কি? কাজেই এড়ায় তো নাই, বরঞ্চ নির্দিষ্টভাবে বলতে গেলে মেডিকেল শিক্ষা নির্ধারিত হয় মূলত স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজগুলোকে কেন্দ্র করে। এবং সেখানে দাঁড়িয়েও মেডিকেল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় যেহেতু সরকার নিয়ন্ত্রিত, নির্দিষ্টভাবে সরকার নিয়ন্ত্রিত, যদিও তার কিঞ্চিত ভাবনার জায়গায় তার অটোনমি আছে, কিন্তু আদতে আমরা সবাই জানি সেই অটোনমিটা হচ্ছে সোনার পাথর বাটির মতন। কাজেই সরকারের স্থাবকেরা এবং সরকারের নির্ধারিত ভাবনার মানুষেরাই কিন্তু সেখানে সরকারি ঘুঁটি বসিয়েছে, ঘুঁটি চালিয়েছে, এবং যে দুর্নীতিদের আবাসগৃহ হিসেবে এবং দুর্বৃত্তদের আবাসগৃহ হিসেবে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়েছে গত প্রায় অন্তত 5 বছর বটেই। কোভিডোত্তর ক্ষেত্রে তার ভয়ঙ্কর রকমের রূপ পরিগ্রহ করেছে। তার আগে তার এতটা অবনমন আমরা হয়তো চোখে দেখতে পাইনি, কিন্তু সে ক্ষয়ী ছিল তো বেশ কিছুদিন থেকেই। কারণ এই যে অবনমন, এটা দ্রুত গতিতে হয়েছে কোভিডোত্তর কালে, এবং গত 5 বছরে একটা অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কাজেই দায় যদি কার, এক কথায় যদি বলতে হয় তাহলে তো সরকারকে দায় নিতেই হবে। স্বাস্থ্য ভবনের যারা পরিচালক তারাই সেখানে নির্ধারণ করেন যিনি উপাচার্য হবেন, কোন বডি সেটাকে পরিচালনা করবে, কে বিভিন্ন নীতি নির্ধারক কমিটিতে বসবে, আর কেউ তো সেটা নির্ধারণ করেন না। কাজেই আমি যখন সেটা নির্ধারণ করি তখন দায় তো আমারই, এটা তো নির্দিষ্ট করতে হবে। এবং এদের শাখা প্রশাখা, এই যে দুর্নীতি যারা বাস্তুভোগী, তারা একদিকে যেমন মাথাটায় সাপের কামড় দিয়েছে,
অর্থাৎ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, ঠিক সেরকম ভাবেই তাদের বিকেন্দ্রীকৃত যে ব্যবস্থা, দুর্নীতির যে বিকেন্দ্রীকৃত ব্যবস্থা, সেটা জাল ছড়িয়েছে, লতাগুনের জন্ম দিয়েছে প্রায় প্রতিটা চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। তো কাজেই, এবং আমরা সবাই এখন এগুলো জানি, কয়েকজনের নাম উঠে আসছে এবং সেই নামগুলো দিয়ে বিভিন্ন জায়গায় যেরকম বালির সিন্ডিকেট হয়, যেরকম কয়লার সিন্ডিকেট হয়, ঠিক সেরকম হেলথ সিন্ডিকেটের কথা মানুষ শুনতে পাচ্ছেন এখন, এবং মানুষ আটকে উঠছেন খুব স্বাভাবিক কারণে। কারণ যেখানে আমার জীবন জড়িত, জীবনের বাঁচা মরা জড়িত, মানে আমি বলছি না যে বালি বা সুরকিতে যদি ভেজাল মেশায়, যেটা সিন্ডিকেটরা করে থাকে, সেখানে দাঁড়িয়ে আমার ক্ষতি হয় না, কিন্তু চিকিৎসা এবং স্বাস্থ্য ব্যবস্থায় যদি এইরকম সিন্ডিকেটদের দাপাদাপি চলতে থাকে, যেটা চলেছে গত 5 বছর ধরে নানান ভাবে, তাহলে তো মানুষের বেঁচে থাকাটাই বিপন্ন হয়ে দাঁড়ায়। এবং আবারও বলছি যে সুখের কি জানেন, যে এদের এদের হাত অনেক দূর প্রসারিত হলেও এদের এদের প্রভাব কিন্তু মানুষ যতটা আটকে উঠছেন এতটা, মানে জীবনের ক্ষেত্রে, অর্থাৎ কিনা বেশিরভাগ পেশার মধ্যে মানুষ এত শুভবুদ্ধি সম্পন্ন, বেশিরভাগ চিকিৎসা ছাত্রছাত্রী এত শুভবুদ্ধির, এবং দেখছেন যে তারা আজকে জেগে উঠেছে, তারা খুঁজে বার করছে সেই দুষ্কর্মের ইঁদুরগুলোকে, দুষ্কর্মের সাপগুলোকে, এবং প্রতিটা জায়গায় তারা তার বিরুদ্ধে গর্জে উঠছেন। যার ফলে দাঁড়িয়ে একটা কথা এখন প্রায় শুনতে পাই যে এতে আমরা বাঁচবো কি করে, এই 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 এইরকম যদি ব্যবস্থাটা হয়, এদের হাতে চিকিৎসা পাবো কি করে। আমি প্রত্যেককে আশ্বস্ত করতে চাই যে আমাদের সৌভাগ্য যে এই পেশার মধ্যে আলোর দিকটা অনেক বেশি প্রবল, এবং এই যে কালো দেখতে পাচ্ছেন, আটকে উঠছেন সঙ্গত কারণে, সেটা দেখে আটকাবেন না। এখন যেরকম কালো পরিষ্কারের বৃত্ত চলছে এবং যজ্ঞ চলছে, ঠিক সেরকম ভাবে আমরা আশা করবো এই যজ্ঞ জারি থাকবে। ঠিক সেরকম ভাবে এখনো বলছি যে গত 5 বছরে যখন এরা এই 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 পেশার মধ্যে খুন রাহাজানি করেছে, তখনও কিন্তু পেশাটাকে তারা এরকম ভাবে ধ্বংস করতে পারেনি যে রাজ্যের মানুষের আতঙ্কগ্রস্ত হয়ে পড়ার প্রয়োজন আছে। অবশ্যই সেটা ঘটেছে সরকারের সস্নেহ প্রশ্রয়ে, স্বাস্থ্য ভবনের যারা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রক, তাদেরও সস্নেহ প্রশ্রয়। ইটস আইদার অ্যান অ্যাক্ট অফ অমিশন অর অ্যান অ্যাক্ট অফ কমিশন। হয় তারা চোখ বুজে থেকেছেন, অথবা তারা দুর্বৃত্তদের সহায়তা করেছেন। কোনো ক্ষেত্রে আজ পর্যন্ত দেখিনি গত 5 বছর 7 বছরে এই দুর্বৃত্তদের, এবং জেনেও, এবং এটা নয় যে এরকম একটা ঘটনা, এরকম একটা চক্র চলতে পারে এবং তারা জানতেন না, জানতেন তো বটে, বিভিন্ন ক্ষেত্রেই আমরা সেটা দেখেছি। এবং এখন যেমন দেখছি, এখন এই দুর্বৃত্তদের নাকি চারিদিক থেকে দেখছি হঠাৎ করেই তাদেরকে বহিষ্কার করার হুজুগ পড়ে গেছে। আমি হাত ধুয়ে ফেলার মতো না, পাপের আমি নই পাপী, আমি পাপ থেকে হাত ধুয়ে ফেলছি। এটা টু লিটল অ্যান্ড টু ডিলেড। আমি ওদের জন্ম দিয়েছি, আমি ওদের লালন পালন করেছি, এবং এখন আমি যদি ওদেরকে ডিসওন করি, আমার মনে হয় যে মানুষ সেটাকে অত সহজে, অত সরলমতি, মানুষ সরলমতি সাধারণভাবে, কিন্তু প্রবঞ্চনা এবং তঞ্চপাতা বারবার দেখতে দেখতে না, মানুষও এখন দেয়ালে পিঠ থেকে গেছে, এবং সেই জন্যই কেউ এগুলোতে বিশ্বাস করছে না। এই যে কসমেটিক ক্লিনিং চলছে, মানুষ সবাই জানে 2 দিন বাদে এগুলো আবার ফিরে আসবে, যদি না মানুষ ভিজিল বজায় রাখে, পেশার মধ্যে ভিজিল বজায় থাকে। কাজেই দরকার হচ্ছে এখন পেশার মধ্যে ভিজিল বজায় রাখা। কাজে আপনার মূল প্রশ্ন যদি পৌঁছতে বলেন, তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই এই ব্যবস্থাটাকে ধ্বংস করার যজ্ঞের মূল কারিগর যদি কেউ হয়ে থাকে, তাহলে সরকার এবং তার যারা পরিচালক, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের সংস্কৃতি এবং তাদের সামগ্রিক যে বাতাবরণ, অর্থাৎ সামগ্রিকভাবে শিক্ষার ক্ষেত্রে যে অরাজকতা আমরা দেখেছি, সামগ্রিকভাবে জীবনের অন্যান্য ক্ষেত্রে এই যে বালি মাফিয়াদের দাপট, এখনো আমি বীরভূমের সন্তান, বীরভূমে দেখি, বর্ধমানে দেখি, নদী কেন্দ্রিক বালি মাফিয়াদের যে দাপট এখনো চলছে। তারা যখন আলোড়ন হয় তখন একটু মাথা নিচু করে, তারপরে তারা বেরিয়ে আসে। এই বালি মাফিয়াদের সর্বত্র হচ্ছে এরা, এই চিকিৎসা মাফিয়ারা, এবং একই জিনিস আমরা দেখেছি শিক্ষার ক্ষেত্রে। কাজে এই পুরোটাকে বিচ্ছিন্নভাবে না দেখে সবটাকে সংঘবদ্ধভাবেই দেখা দরকার। সামগ্রিকভাবে রাজ্যের সাংস্কৃতিক, প্রশাসনিক এবং সরকার পরিচালনার বাতাবরণে যে অবক্ষয় এবং দুর্বৃত্তবৃত্তি চলছে, এটা তারই প্রতিফলক। কাজেই এটা নিয়ে কোনো ইলিউশনে থেকে কোনো লাভ নেই।
প্রতিরোধের আওয়াজ কিন্তু পেশার মধ্যে ছিল। কিন্তু যেভাবেই হোক এই ঘটনার দুঃসহতা এমন একটা জায়গায় পৌঁছে গেল, এবং ঘটনার দুঃসহতা শুধু নয়, আমি বলবো প্রশাসনের নির্বুদ্ধিতা। আমি নির্বুদ্ধিতা মানে বলতে চাইছি তঞ্চক, প্রতারক এবং খুনি ডাকাতরাও অনেক সময় ভুল করে ফেলে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এই আরজি করের ঘটনার প্রেক্ষিতে আমরা যতটা চমকে উঠেছি, এবং সঙ্গত কারণেই চমকে উঠেছি কিভাবে আমাদের সহকর্মী, আমাদের বোনকে খুন করা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, তাতে যেমন চমকে উঠেছি, তার থেকেও বেশি চমকে উঠেছি যে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং ঘটনাটাকে যারা দোষী তাদেরকে আড়াল করার জন্য, এমনকি তাদের সসম্মানে অন্য কোথাও প্রতিষ্ঠিত করার জন্য সরকারের যে হুড়োহুড়ি ছিল, সরকারের যে তৎপরতা ছিল, সেই তৎপরতা সত্যি কথা বলছি অপরাধীদের নির্দিষ্ট করার ক্ষেত্রে, বা যেটা আজকে ডিমান্ড হচ্ছে, উই ডিমান্ড জাস্টিস, যেটা মূল আজকের আওয়াজ, চারিদিকের আওয়াজ, পৃথিবীর আওয়াজ, সেই ক্ষেত্রে সরকারের সেই তৎপরতা দেখা যায়নি। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন জানি সবার মনে হয়েছিল যে কেমন একটা দায় সারা গোছে হঠাৎ করে এই লাশটাকে দ্রুত পোস্টমর্টেম করা হলো, কে করলো, এবং সেটাও করলো কয়েকজন মিলে, যারা মানুষ মনে করে, আমাদের চিকিৎসক সমাজ মনে করে, ডাক্তারি ছাত্ররা মনে করে, যারা এই দুর্বৃত্তদের সঙ্গে তাদের সহচর। সেই লাশটাকে তাড়াতাড়ি নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একটা অদ্ভুত জাল বোনা হলো, যেটা এখন আমাদের অভয়ার আত্মজনরা প্রতি মুহূর্ত সগর্জনে বেরিয়ে আসছেন। ভাবতে পারেন যে এরকম একটা দুঃখবহ ঘটনার পর তাদের রাস্তায় নেমে আজকে বিচারের জন্য প্রতিবাদ করতে হচ্ছে, চাইতে হচ্ছে, এবং এইরকম এটাই সামগ্রিকভাবে দেখতে হয়। এবং তার পাশাপাশি যারা প্রতিবাদ করছিল তাদেরকে যেভাবে আক্রমণ করা হলো 14 তারিখ রাতে, এবং সেই আক্রমণটাকে এমন ভাবে রূপ দেওয়ার চেষ্টা করা হলো যে আক্রমণটা যেন করেছে হচ্ছে যারা তাদের সঙ্গে আছে আন্দোলনের, তারাই। কিন্তু মানুষ এত, এবং সাধারণ মানুষ আসলে ঘাসেরও প্রকৃতির যে আলোড়ন চলে সেটা শুঁকে নেওয়ার একটা ক্ষমতা থাকে, এবং একসময় এই দুর্বাঘাস কিন্তু নিজেও রুখে দাঁড়ায়। আজকে সামগ্রিকভাবে পেশার মধ্যে এবং পেশার বাইরে, আজকে এটা চিকিৎসকরা আজকে মোমবাতি তুলেছেন, কিন্তু সেটাকে মোমবাতিটাকে মশাল করেছেন সাধারণ মানুষ। কাজেই এই যে মশাল চারিদিকে জ্বলছে, এই যে রাজপথে দাঁড়িয়ে মুচবি যত, লিখবো তত, আঁকবো তত, এই যে মানুষ, প্রতিটা মানুষ, বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বয়সী মানুষও রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছেন, প্রতিবাদ মুখর হয়েছেন, এইটা কিন্তু আসলে সামাজিক আলোড়ন কখন পূর্ণতা পায় তার কোনো কিন্তু প্রকৃতি নির্দিষ্ট নিয়ম নেই, জানেন। মাটি হচ্ছে সর্বংসহা, বড় বেশি সহ্য করে, সামাজিক অন্যায়গুলো অনেক দিন থেকে জমতে থাকে। ওই যে রবি ঠাকুর নন্দিনীর মুখ দিয়ে বলিয়েছিলেন না, একদিন দূর দেশে একটা পাহাড় দেখেছিলুম, শক্তির ভারে সেই পাহাড় কখন যে নিজেই তলিয়ে গেল, একদিন প্রবল শব্দে ঘুম ভেঙে উঠে দেখি পাহাড়টা তলিয়ে গেছে। শক্তির ভার কোথাও যেন প্রবল শক্তিমান কেউ ভেতরে ভেতরে খইয়ে দেয়, নিঃস্ব করে তোলে, ব্যথিয়ে তোলে। আজকে বোধহয় সেই সময়টা এসেছে। কাজেই প্রতিবাদ যে ছিল না তা নয়, কিন্তু যেভাবেই হোক এই যে দুষ্কর্মের যারা শক্তি, তারা সেটাকে দাবিয়ে রাখতে পেরেছিল। তাদের যে চক্র, তাদের যে ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা, সরকারের ক্ষমতা থাকছে। আজ যখন মানুষ রক্তচক্ষে বুকে পাথর চাপা সরিয়ে মানুষ যখন রাস্তায় নেমে গর্জন করছে, তখন দেখবেন তাদেরও বড় বেশি দুর্বল ঠেকছে, এবং তাদের প্রতিটা পদক্ষেপের মধ্যে কেমন জানি আছে যে ঘটনার পেছনে ছোটার একটা প্রবৃত্তি আছে। এখন এটাই মনে হয় যে এটা কি অন্যভাবে ধরতে পারতো না, যে দুষ্কর্মগুলো প্রশাসন প্রথম দিন থেকে করে এসছে সেগুলো না করে যদি নতজানু হয়ে প্রশাসন, এই নতজানুর মধ্যে মহান হওয়ার একটা ইঙ্গিত থাকতে পারতো, কিন্তু আসলে সংস্কৃতি এবং যুগ যুগ ধরে মানুষের বুকের উপর পা দিয়ে থাকার যে 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 ভাব, সেই ভাব আসলে সরকারের পরিচালকদের এমন ক্ষমতাকে মাথায় চাপিয়ে দেয় না যে সরকার সেটা করে উঠতে পারে না। কাজেই সব থেকে সুন্দর হতে পারতো
যদি ওই 9ই আগস্ট ভোর পেরিয়ে সকালবেলাটায় সরকারের সব থেকে বড় মাথায় যারা বসে আছেন তারা নতজানু হয়ে মেয়েটির পায়ের কাছে পুষ্পস্তবক রেখে বলতেন এই দোষীদের আমরা খুঁজে বার করবই, এবং তারা যদি এই দোষীদের দোষ যারা করেছে এবং মানুষ যাদের মনে করছে দোষ করেছে, সবাই জানে ওই দানব ঘোষ, জঞ্জাল ঘোষ যে ব্যক্তি যিনি আজকে জেলের আড়ালে আরজি করকে পরিচালনা করছিলেন, একটা অন্ধকারের জগতে নিয়ে গেছিলেন আরজি কর মেডিকেল কলেজে, এবং মানুষ সবাই যখন বুঝতে পারছেন যে এরাই দোষী, তখনও যেন তাদেরকে সস্নেহে দেখার, তাদের গলায় মালা পরিয়ে অন্য কোথাও অধিষ্ঠিত করার, চোখের আড়ালে নিয়ে যাওয়ার একটা অদ্ভুত রকমের চেষ্টা দৃশ্যমান ছিল। কাজেই এই সব কিছু দেখে মানুষের মধ্যে এখন এমন একটা অবিশ্বাস, প্রতারিত হওয়ার বাতাবরণ তৈরি হয়েছে যে মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের কোনো পদক্ষেপকে বিশ্বাস করতে পারছে না, এবং যার ফলে আজকে দাঁড়িয়ে চারিপাশে আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি। কাজে আমার মনে হয় যে সামাজিক আলোড়ন কোন মুহূর্তে জ্বালামুখ খুঁজে পায় সেইটা কেউ প্রেডিক্ট করে দিতে পারে না। আমি আবারও বলছি, এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে উপমা টানাটা হয়তোবা ঠিক নয়, কারণ তার প্রেক্ষিত আলাদা, তার মাটি আলাদা। পদ্মা মেঘনার তীর যত তাড়াতাড়ি আলোড়িত হয়, যত দৃঢ়ভাবে আলোড়িত হয়, সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে এ রাজ্যে আমাদের সেই ঐতিহ্য নেই। সেটা ভাবনায় রেখেও বলছি যে আবু শহীদের বুকের গুলি আর অভয়ার চলে যাওয়া, আমার মনে হয় এই দুটোর মধ্যে সাযুজ্য আছে। এই দুটোই যেন দুই পাড়ের দুই বাংলাকে, পদ্মা মেঘনা আর অজয় দামোদরকে এক করে দিয়েছে, যার ফলে দাঁড়িয়ে একদিকে যেমন ওপার কেঁপেছে, আমরাও বোধহয় ঠিক একই রকমের একটা অদ্ভুত অনুরণন দেখতে পাচ্ছি। আসলে প্রতিবাদের আগুন কাটা তার মানে না, প্রতিবাদের ভাষা কখনো ওই আমাদের তৈরি করে দেয়া বেড়া মানে না, আর ভাষার বন্ধন আর একটা রক্তের বন্ধন তো আছেই। কাজেই আমার মনে হয় যে এবারের যে আজকের আলোড়ন, তার মধ্যে ওপারের অনুরণন তো আছে, তার ভাষা, তার প্রেক্ষিত, তার তার পরিণতি কি, সেগুলো নিয়ে আলোচনা হতেই পারে। কাজেই শাসকের আতঙ্কিত হওয়ার কারণ তো আছে। আজ পর্যন্ত আমার জীবনে এত স্বতঃস্ফূর্ত সামাজিক আন্দোলন, একটা চিকিৎসা কেন্দ্রের দুঃখবহ ঘটনাকে কেন্দ্র করে আজ পর্যন্ত দেখি। চিকিৎসকরা বহু ক্ষেত্রে আন্দোলন করেছেন অনেক দাবি দেওয়া নিয়ে, ন্যায্য দাবি নিয়ে, হাসপাতালের অব্যবস্থা, হাসপাতালের পরিকাঠামো এবং অন্যান্য দাবি দেওয়া, হাসপাতালে হামলা ইত্যাদির প্রতিবাদে। কিন্তু এখন আর এটা চিকিৎসকদের আন্দোলনে সীমাবদ্ধ নেই। চিকিৎসকরা হচ্ছেন, বললাম, মোমবাতি হাতে রাস্তায় এসছেন। এখন সেই মোমবাতিটা হাজারো কণ্ঠের, লক্ষ নিযুত কণ্ঠের মশাল হয়ে আজকে রাজপথে আলোড়িত হচ্ছে। আমার মনে হয় এই এই ডাইমেনশন, এই যে ওভারঅল যে দৃশ্য, এই দৃশ্য, এই স্বতঃস্ফূর্ততা পার্টিকুলারলি এখন মানুষ রাস্তায় না থেকে পারছেন না, সেজন্য রাস্তায় বেরিয়ে আসছেন। কেউ কাউকে বলে দিচ্ছে না, কোনো রাজনৈতিক দল স্লোগান ঠিক করে দিচ্ছে না, মানুষ তার স্লোগানগুলোকে নিজেরা বানিয়ে নিচ্ছে। তো এই যে ক্রিয়েটিভিটি, এই যে সৃষ্টিশীলতা মানুষের মধ্যে, প্রতিবাদের সৃষ্টিশীলতা, সেইটা কিন্তু আমি জীবনে দেখিনি। যার ফলে দাঁড়িয়ে আমার কিন্তু ভাবতে ইচ্ছা করে না যে এই আন্দোলনের আউটকাম, অর্থাৎ তার যা ফসল, সেই ফসল আর 10টা আন্দোলনের মতন হারিয়ে যাওয়ার কথা বলতে এসছে। আমার মনে হয় এবার আলো জ্বলবেই এবং পাক সরবেই। এবং কারণ কেন এই কথাটা বলছি কারণ আবারও বলছি, এই ডাইমেনশন থেকে মানে গাঁয়ের দিদি যখন জেগে ওঠে না, আমি আবারও বলছি, আমি গাঁয়ের ছেলে, আমার গ্রামেও গতকাল মিছিল বেরিয়েছে, বীরভূমের প্রত্যন্ত গ্রামে, সেখানে মেয়েরা মিছিল করছে। কোন মেয়েরা? যে মেয়েরা সাধারণভাবে দারিদ্র পীড়িত, প্রতিদিনের জীবনে নানান কষ্ট আছে, কিন্তু আজকে দাঁড়িয়ে সবাই মনে করছে যে আমি অসুরক্ষিত, এবং সামগ্রিকভাবে দুর্নীতির অজগর আমাদেরকে গ্রাস করছে। চিকিৎসা পেশার মতো সুপার স্ট্রাকচার বলতে আমরা যেটা বুঝি, সেই সুপার স্ট্রাকচারে ব্যবস্থার মূল স্ট্রাকচার তো থাকে আমার পেটের ভাত, কাজের যোগান এবং প্রতিদিনের দিনাতিপাত, তার উপর ভিত্তি করে এগুলোই তো রাজনীতিবিদরা মনে করেন যে তাদের মূল রক্ষার জায়গা। তো চিকিৎসা, শিক্ষা, এই যে সমাজের অন্যান্য যে অঙ্গ, আইনি ব্যবস্থা, এই অঙ্গগুলো যখন এগুলো মানুষের বেঁচে থাকারও খুব গুরুত্বপূর্ণ ভরসার জায়গা, সেখানে যখন মানুষ দেখে যে সেটার উপর ভরসা করা যাবে না,
অথবা সেই জায়গাগুলোতে আগুন লেগেছে, তখন মানুষ কিন্তু ভয়ঙ্কর ভীত, সন্ত্রস্ত, অসুরক্ষিত ভাবনার থেকেই রাস্তায় বেরিয়ে আসে। এখন সেই 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 সময় এসেছে। কাজেই আমার মনে হয় যে এই সময়ে কিন্তু এই আগুন সহজে নিভবে না। এবং আমি আপনাকে বলছি, আমাদের আমাদের গ্রাম দেশে দেখেছি যে আমাদের আদিবাসী জনজাতিদের মধ্যে সাপ শিকারের একটা একটা পদ্ধতি আছে। সাপের মুখটা বেরিয়ে থাকে একটা ছোট্ট মাথার মধ্যে দিয়ে মাটির উপরে। তখন মানুষ তার স্বাভাবিক বুদ্ধির থেকেই সেই মুখে গিয়ে আগুন জ্বালায়, ধোঁয়া দেয়। এই ধোঁয়া দিলেই সাপগুলো বেরিয়ে আসে। আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে এই যে আমরা এক একটা জ্বালামুখ উন্মোচিত হচ্ছে, এগুলো সাপের গর্তের মতন, এবং এক একটা জায়গায় গিয়ে বেরিয়ে পড়ছে, এবং মানুষও সেই সরীসৃপ সাপ শিকারে নেমেছেন যাতে করে জীবন আরো সুন্দর হয়। কাজে এটা এত তাড়াতাড়ি এই আগুন নিভে যাবে এবং এর অনুরণন রেখে যাবে না সমাজের অন্যান্য স্তরে। সামগ্রিক সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে এই এই ধারণা, এই নেগেটিভ ধারণা বশবর্তী হয়ে আমি এই মুহূর্তে চলতে থাকি। সমাজে আলোড়ন হবে, রাজনীতি থাকবে না তার মধ্যে, এটা ভাবা করাটা নির্বোধের শিকার। কাজেই আমি আবারও বলছি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এই এত, আবারও বললাম, ওই স্বতঃস্ফূর্ত এই আন্দোলন এবং এর মধ্যে কোনো শিখিয়ে দেয়া বুলি নেই, কোনো রাজনৈতিক স্লোগান নেই, কোনো মানুষ ঠিক করে দিচ্ছেন না মানুষকে কি গলায় গাইতে হবে, কি কথা বলতে হবে, কোন পথে হাঁটতে হবে। কেউ মুড়ি চিড়ে পাওয়ার জন্য লাইনে আসছেন না, কেউ 200 টাকা পাওয়ার জন্য, কারণ আবার বলছি আমি গ্রামে থাকি, গ্রামে মানুষকে মিছিলে যাওয়ার জন্য 200 টাকা করে দেওয়া হয় মাথা পিছু। তো এই এই সমস্ত রাজনীতির অঙ্গনের যে পচা ভাষাগুলো, সেগুলো এখানে অনুপস্থিত। মানুষ দৌড়তে আসছেন, প্রৌঢ় তিনিও দৌড়তে আসছেন, বাচ্চা সব আছেও দৌড়চ্ছে, উই ডিমান্ড জাস্টিস বলতে বলতে। তো এইরকম প্রেক্ষিতে রাজনীতি তার মতন ভাষা নিয়ে থাকবে। তো আমার বারবার মনে হয়, এবং আমি সে কথাই আমার সহকর্মী জুনিয়র ডাক্তারদেরও বলছিলাম, যে আমাদের এটা ভাবাই উচিত নয় যে রাজনীতিবিদরা এসে দাঁড়াবেন না। তারা এসে দুয়ারে দাঁড়াবেন, তারা তাদের কথা বলবেন, এবং আমরা এই গোটা বৃত্তটা ডিপলিটিসাইজেশনের বৃত্ত হতে পারে না। এটার মধ্যেও তো একটা পলিটিক্স আছে। পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি না থাকলে কেন আজকে দাঁড়িয়ে ছাত্ররা সরকার বিরোধী কথা বলছে? সরকার তো কোনো একটা রাজনৈতিক দলই চালায়। সুতরাং যেটা দরকার আজকে বলার, ইনস্টেড অফ ডিপলিটিসাইজেশন, ডিসেন্ট পলিটিক্সের আওয়াজ তোলা দরকার। যে আমরা আজকে দাঁড়িয়ে এ রাজ্যে যে সমস্যার মধ্যে পড়েছি, তার কারণ হচ্ছে সামগ্রিকভাবে যারা সরকারের পরিচালক, তাদের যে সাংস্কৃতিক বৃত্ত, কর্ম পরিচালনার বৃত্ত এবং তাদের ভাবনার বৃত্তে আমরা ইনডিসেন্সি খুঁজে পেয়েছি, এবং তাদের মধ্যে মানুষকে দাবিয়ে রাখার, প্রতারণা করার এবং নানান দুর্নীতির মধ্যে নিমজ্জিত হওয়ার অজস্র প্রমাণের মধ্যে মানুষ পেয়েছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তারই অঙ্গ হিসাবে উদ্ভাসিত হয়েছে চিকিৎসা শিক্ষা এবং চিকিৎসা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রটা। কাজেই ডিপলিটিসাইজেশন দিয়ে কোনো আন্দোলন হয় না, এটাকে ডিসেন্ট পলিটিক্সে আনতে হবে। রাজনীতির যারা মানুষ, তারা পাশে থাকবেন, তাদের মতন করে তারা তাদের মানে স্বীকার করবেন, তারা তাদের রিপ দ্য হারভেস্ট করবেন। কিন্তু আমার প্রবাহ, সেই প্রবাহের মধ্যে, প্রবাহটা যেভাবে চলছে স্বতঃস্ফূর্ততার সঙ্গে, সরলমতি মানুষকে সঙ্গে নিয়ে, সেভাবেই চলুক, রাজনীতির পাশাপাশি চলুক। আসলে এরও একটা ডায়নামিক্স আছে। আমার নিজের অন্তত মনে হয় যে যে কোনো পেশায়, শুধু চিকিৎসা পেশার মধ্যেই নয়, সাধারণভাবে 10% মানুষ থাকে চরম দুর্বৃত্ত। আমি যদি 100 জন মানুষ ধরি, আর 10% মানুষ থাকে দেবতুল্য। 80% মানুষ যারা থাকেন মাঝখানটায়, তারা সামগ্রিকভাবে এপাশ তাকান ওপাশ তাকান, এবং কারা উচ্চকণ্ঠ তাদের দেখে নিজেদের জীবনের পথ ঠিক করেন, এবং তাদের সামনে তাদের সেই উজানে নৌকা বাওয়ার প্রবৃত্তি সবসময় থাকে না, যেটা থাকলে আমরা খুশি হতাম, কিন্তু সবসময় থাকে না। যার ফলে তারা এই যে 10% দুর্বৃত্ত, এবং যারা উচ্চকণ্ঠ সাধারণভাবে হয়, এবং যারা রাজপথ দাপায়, এবং আমাদের পেশার মধ্যেও এরকম বহু মানুষ আছে, তাদের দেখে ভাবেন যে বাবা, এদের বিরুদ্ধে যাওয়া যাবে না, এদের বিরুদ্ধে গেলে আমি ভয়ঙ্কর বিপদে পড়তে পারি। আর যারা 10% দেবতুল্য মানুষ পেশার মধ্যে,
তারা আপনার মনে পুরিব একাকী গন্ধ বিধুর ধূপের মতন নিজেদের পেশার কাজটুকু করেন শান্তিতে, দূরে, এবং এই অবভিয়াসলি রাজপথ থেকে অনেক দূরে থেকে। এরা 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 অন্য গোত্রের। তো ৮০% মানুষ যেহেতু এইরকম শান্তিপ্রিয় কাজ করতে পছন্দ করেন, অথচ ভীত হন, এবং তারা দুর্বৃত্তদের দেখে তাদের চোখ রাঙানিতে ভয় পান, সেই হেতু এরকম যদি সময় যখন আসে যে এই 10% দুর্বৃত্ত ভয় পেয়ে পরিস্থিতির চাপে, পরিমণ্ডলের চাপে, এবং কালে মহাকালে এভাবেই কারেকশন আসে, তারা যখন রাজপথ থেকে সরে যায়, তখন এই ৮০% সুস্থ চিন্তার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা ভয় পাচ্ছিল তারা সামনে এসে দাঁড়ায়। এখন সেই সময়টা এসেছে, কাজে আমাদের সেই সময়ের মধ্যে দাঁড়িয়ে কিন্তু বুঝে নিতে হবে যে এতটা দুঃখবহ পরিস্থিতি নয়। এবং আমার মনে হয় যে ৮০% মানুষ যারাই পেশার মূল শক্তি, তারা হচ্ছে যে এই গোটা ব্যাপারটাকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে পারবেন। এই মুহূর্তে যখন আকাশ মেঘাচ্ছন্ন ভাব থেকে সরে গিয়ে আকাশ অনেক বেশি আলো জ্বলছে। প্রথম কথা হচ্ছে ডাক্তারদের ভগবান ভাবা সত্যিকারের ঠিক নয়, কারণ ডাক্তাররাও ভীষণ রকমের মানুষ, বুকে ইচ্ছে নিয়ে, মাথায় বুদ্ধি নিয়ে তারা মানুষের বিপদে, মানুষের পাশে সাধারণভাবে থাকার চেষ্টা করে। আমার ধারণা কোনো ডাক্তারই চান না তার রুগীর সজ্ঞানে ক্ষতি হোক। এবার হচ্ছে তার দিশা এবং দর্শন কি হবে সে ব্যাপারে ভিন্নতা থাকতে পারে, এবং সেই নিয়ে বিভিন্ন সময়ে মানুষের মধ্যে পারসেপশন অনেক সময় ভিন্ন হয়। কিন্তু ইদানিংকালে ডাক্তারদের উপর ঘৃণা এবং আক্রমণের যে ঘটনাগুলো ঘটে, প্রায় সব ক্ষেত্রে সেগুলো হচ্ছে পিছনের থেকে কোনো এই যে আজকে দাঁড়িয়ে পেশার সিন্ডিকেটকে আমরা দেখছি, এইরকম দুর্বৃত্ত অথবা অন্য কোনো দুর্বুদ্ধিওয়ালা মানুষেরাই পরিচালনা করে। আমি আজ পর্যন্ত কোনো হাসপাতালে খুব কম ঘটনা ঘটতে দেখেছি, দুর্ঘটনা ঘটতে দেখেছি, চিকিৎসকের উপর নিগ্রহের ঘটনা ঘটতে দেখেছি, যেখানে রোগীর যারা আত্মজন তারা ঘটিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই এসে জোটে কিছু মানুষজন যারা হাসপাতাল কেন্দ্রিক মাতব্বরির আখড়া হিসাবে হাসপাতালগুলোকে ব্যবহার করে। হাসপাতালগুলো তাদের রাজনৈতিক উত্থানের অথবা মাতব্বরির নেট প্র্যাকটিসের জায়গা হয়ে দাঁড়ায়। কাজেই এইটার একটা অন্য বৃত্ত আছে। চিকিৎসকদের উপর আক্রমণ, সামগ্রিকভাবে চিকিৎসকদের সঙ্গে রোগীর সম্পর্কের যে অবনমন, সেটাও তৈরি করা হয়েছে চিকিৎসকদের কিছুটা ধমকি দিয়ে, কিছুটা বশ করিয়ে, চিকিৎসকদের ভয় পাইয়ে দেওয়ার জন্য। আবার ইনডিসক্রিট কর্পোরেটাইজেশন, ব্যবসায়ীকরণের জন্য মানুষের মধ্যে যে 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 মূল্য দিতে হচ্ছে চিকিৎসা নিতে গিয়ে, সে সম্পর্কে মানুষের মধ্যে যে একটা অনেক সময় ব্যথার ধারণা তৈরি হয়, তার ফলেও তাই ফোকর দিয়েই এগুলো তৈরি হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়েও সরকারেরই দায়িত্ব থেকে যায়। সমস্যাটা হচ্ছে সরকার ক্রমাগত হরিশ্চন্দ্র হচ্ছে। সরকার চিকিৎসার ক্ষেত্রে নিজের দায় এড়িয়ে শ্মশান যাত্রী হবে। সরকারি কেন্দ্রগুলোকে পরিণত করা হয়েছে কিছু ওষুধ বিলির রেশন দোকানের মতো কেন্দ্রে, ওষুধ এবং কিছু যন্ত্রপাতি বিলির, অর্থাৎ কিনা আমি গেলেই পরে একটা এক্সরে করাতে পারবো, কেন বললাম জানি না, গেলে পরে একটা সিটি স্ক্যান করাতে পারবো, কেন হচ্ছে জানি না, গেলে পরে কিছু মুটো ওষুধ পাবো। এবং সরকারও যেরকম ভাবে ৮-১০টা দান খয়রাতির কেন্দ্র পরিচালিত হয়, সরকারি চিকিৎসা কেন্দ্রগুলোকেও সেরকম দান খয়রাতের কেন্দ্র হিসেবে পরিচালিত করা হচ্ছে। এই যে দৃষ্টিভঙ্গিগত তফাৎ, এই দৃষ্টিভঙ্গিগত তফাতের ফলে সরকারি চিকিৎসালয়ের গুণগত মানের প্রতি মানুষের একটা অশ্রদ্ধা তৈরি হচ্ছে। অর্থাৎ কিনা সাধারণভাবে মানুষ যাচ্ছেন বিপদে পড়ে, কিন্তু বিপদে পড়ে গিয়ে হাজার হাজার মানুষ গিয়ে সরকারি কেন্দ্রে জড়ো হচ্ছেন, এবং সেখানে সামগ্রিক পরিচালন ব্যবস্থার সম্পর্কে মানুষের মনে একটা দুঃখ থেকে যায়, এবং তারপরে তারা গিয়ে ভিড় করেন কিনে খাওয়ার, চিকিৎসা খাওয়ার কেন্দ্রে। সেখানে দাঁড়িয়ে আবার প্রতি মুহূর্ত মনে হয় আমি প্রতারিত হচ্ছি না তো। তো এই যে দ্বিবিধ অ্যাটাক, তার মধ্যে দাঁড়িয়ে মানুষের মধ্যে ব্যবস্থার প্রতি অবিশ্বাস তৈরি হয়। এটা ব্যবস্থার সমস্যা। আর চিকিৎসকরা এখানে দাঁড়িয়ে যেহেতু সামনের কাজটা চিকিৎসকদেরই করতে হয়, সেহেতু ব্যবস্থার প্রতি মানুষের যে ক্ষোভ বিক্ষোভ, সেগুলো এসে পড়ে সব চিকিৎসকদের উপর। দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসকরা এভাবেই ব্যবস্থার শিকার হয়ে সমস্যায় পড়ে। তো এই পরিস্থিতির পরিবর্তন কবে হবে জানি না। পরিবর্তন করানোটাতেও যেমন সিভিল সোসাইটির দায় আছে, ঠিক সেরকম সরকারের দায় সব থেকে বেশি। আমার মনে হয় আজকে তখন দাঁড়িয়ে চিকিৎসক এবং সাধারণ মানুষ পাশাপাশি এসছে,
এবং এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ যেভাবে চিকিৎসকদের শুরু করা একটা আন্দোলনে হাত বাড়িয়েছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় এই আন্দোলনগুলোর ফল আউট হিসাবেও চিকিৎসকদের সঙ্গে রোগীর সম্পর্ক আরো সুন্দর হয়ে উঠবে আমার মনে হয়। কিন্তু সেটা মাথায় রেখেও বলছি যে আগামীও বলে দেবে যে আমরা এই ব্যবস্থাটাকে কতটা পরিষ্কার করতে পারলাম। এই যে একটা দুঃখবহ মৃত্যু এবং সেই মৃত্যুর প্রেক্ষিতে ওঠা ঝড়, সামাজিক ঝড়, সেই ঝড় আমাদের কতটা বৃষ্টি দিচ্ছে, কতটা পরিষ্কার করছে ব্যবস্থার ক্লেদকে, সেটা কিন্তু আগামীই বলে দেবে। আজকে দাঁড়িয়ে সবটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আশা তো রাখতেই হবে এবং প্রতীতিও রাখতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে।